জেগে উঠেছে স্বপ্ন দেখা চোখ। অমানিসা ভেঙে আবারও ভোর হোক, জোর কদমে এগিয়ে যাচ্ছে বেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ। তারুণ্যের হাত ধরে, তারুণ্যের হাত ধরে, তারুণ্যের হাত ধরে, তারুণ্যের হাত ধরে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বড়দের অভিজ্ঞতা আর তারুণ্যের উদ্যম নিয়ে আগামীর বাংলাদেশ আঁকার এক আয়োজন তারুণ্যের হাত ধরে অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম ও তারুণ্য নিয়ে। আমি আব্দুল্লাল মামুন, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আছেন ইউটিউবার জাকি আহমেদ জারিফ, যার আইডি হচ্ছে জাকি লাভ। আপনাদেরকে স্বাগত। আমাদের সাথে যথারীতি রয়েছে তরুণ প্রতিনিধিরা। আমি তাদেরকে অনুরোধ করব তোমাদের পরিচয়গুলো দাও। আমি ফাতিমা ইসলাম ইরানি, আমি ঢাকা ইউনিভার্সিটির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষে পড়ছি। আমি মোহাম্মদ আরশাদুল ইসলাম, আমি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলকালী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। আমি মুন্নি আক্তার, আমি পেকুয়া উপজেলা থেকে আসছি। আমি এখন পড়ালেখা করি না। আমি জহিরুল ইসলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষে পড়ছি। মোহাম্মদ আতিকুর রহমান, পেকুয়া উপজেলা তরুণ আলো থেকে আসছি। আমি আফসারা পৌশি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের ঢাকা ইউনিভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, তোমাদের সকলকে স্বাগত আজকের তারুণ্যের হাত ধরের এই পর্বে। আমরা শুরুতে চলে যাব ডক্টর কায়কোবাদ আপনার কাছে, যে নির্ধারিত বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তারুণ্য। তো আমাদের তরুণদের ভেতরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের একটা দারুণ প্রবণতা দেখা যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যোগাযোগ মাধ্যম যদি না থাকে তাহলে একজন ব্যক্তি তেমন কোনো কাজই করতে পারে না। যেমন তোমরা স্কুল কলেজে ৫ জন কিংবা ১০ জন বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলতে পারো, মত বিনিময় করতে পারো, তাদেরকে প্রভাবিত করতে পারো। আজ যে RTV-তে এসেছো, এখানে যতক্ষণ সময় তোমরা থাকবে, যতক্ষণ কথা বলবে, এর মাধ্যমে লক্ষ লক্ষ দর্শককে প্রভাবিত করতে পারবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, বিশেষ করে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা ঘরে বসে প্রভাব বিস্তার করা যায়, লক্ষ লক্ষ মানুষের উপর প্রভাব বিস্তার করা যায়। সুতরাং তোমরা যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশে একটা সুস্থ সংস্কৃতি তৈরি করবে, ইতিবাচক ভূমিকা পালন করবে। জি, অনেক ধন্যবাদ। আমরা যাকে আপনার কাছ থেকে একটু শুনবো। আপনি তো ইউটিউবে জনপ্রিয়, তো আমাদের এই সময়ের তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কোন কাজে বেশি ব্যবহার করছেন? যদি আমি এখনকার সময় বলি, হয়তোবা ফেসবুকটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সময় কিন্তু ফেসবুকে কাটায়। এবং আমি নিজেও কিন্তু ফেসবুক অনেক কম ইউজ করি না, আমি ভালোই ইউজ করি। বাট দ্য থিং ইজ, আমরা চেষ্টা করি যেন ভালো জিনিসটাকে কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায়। অনেক সময় ভালো জিনিস যতই আসুক না কেন, নেগেটিভ কথা আসবেই। সো ওই নেগেটিভগুলোকে যদি আমরা ইগনোর করে যদি আমরা পজিটিভ জিনিসটাকে আমরা আগাতে পারি, আমার মনে হয় আমরা একটা ভালো একটা সমাজ গড়ে তুলতে পারবো। কিন্তু কিভাবে ইগনোর করব? ধরুন তো তরুণ বয়সটাই হচ্ছে যা কিছু মানা করা হয়, যা কিছু নিষিদ্ধ, সেগুলোর প্রতি কৌতূহল বেশি। তার উপরে এই নেগেটিভ জিনিসগুলো ধরেন এমন শিরোনাম দিয়ে সেগুলো পোস্ট করা হয় বিভিন্ন ইয়েতে, তাতেই তো আকর্ষণ বেড়ে যায় যখন। তো সেখান থেকে আসলে বাঁচার উপায়টা কি, বা নিজেকে সুরক্ষিত রাখার উপায় কি? ফেসবুকে যেটা করা হয় সেটা হচ্ছে, অবভিয়াসলি আমি জানি যে এখানে একটা খারাপ দৃশ্য আছে বা একটা খারাপ টাইটেল দেওয়া আছে, আমি সেটাতে না ক্লিক করি, আমি ভালো জিনিসটাই ক্লিক করি, ভালো জিনিসটা শেয়ার করি। এভাবেই কিন্তু যখন ভালো মানে ভিডিওস বা পোস্টের যখন শেয়ারের নাম্বারটা যখন বেড়ে যাবে, তখন আমার মনে হয় নেগেটিভিটির কোনো জায়গা থাকবে না। এবং এটাও বোধহয় তরুণদের মাথায় রাখা উচিত যে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যে পেজটি বা আমার যে চ্যানেলটি, সেটি কিন্তু আমারই প্রতিচ্ছবি। আমি সেখানে কি শেয়ার করছি, কি পোস্ট করছি, সেটা আমার রুচি এবং আমার পরিচয় বহন করছে, তাই না? জি। দর্শক, আপনারা দেখছেন তারুণ্যের হাত ধরে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। হাত ধরে
বিরতি থেকে ফিরে আরো একবার স্বাগত তারুণ্যের হাত ধরে অনুষ্ঠানে। শুরুতে ইরার কাছ থেকে শুনবো যে কি কি কাজে আসলে ফেসবুক ব্যবহার করছে তরুণরা, তুমি সহ। অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট হিসেবে যেটা করি যে ফ্রি সময়টা হলেই ফোনের অটোমেটিক হাত চলে যায়। মানে ওই সময়টাতে আমি হয়তো ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে অন্য কে কী করছে, কোথায় কে কী যাচ্ছে, বা কেউ কোনো বিষয়ে শেয়ার করছে কিনা, এইসব ব্যাপারগুলো ঘাটাঘাটি করি। আচ্ছা, সেইখানে এমন কি আছে যেটা ফেসবুকে তোমার মনে হয় যে এটা ফেসবুকে থাকা উচিত ছিল না, কিন্তু আসলে লোকজন সেটা দেয়, এরকম কোনো কন্টেন্ট পাও কিনা? কাউকে ইন্ডিকেট করে যে অমুক মানুষটা দেখতে এরকম, তাকে নিয়ে হয়তো অনেক ট্রলিং হচ্ছে। বিশেষ করে ট্রলিংটাকে আমি বলতে চেষ্টা করব। তো আমি মনে করি ট্রল জিনিসটা আমাদের এভাবেই ছড়াচ্ছে যে আমরা যখন করছি, আমাদের পরবর্তী যারা নতুন ফেসবুক ইউজার আসছে, যেমন ও এখানে ফেসবুক ইউজ করে না, ও যখন হঠাৎ করেই ওরই কোনো সিনিয়র কারোর সাথে অ্যাড হয়ে যাচ্ছে অ্যান্ড দেখছে যে সে এরকম কাউকে ট্রল করছে বা খারাপ কোনো কিছু কমেন্ট করছে, তো এটা ও ধরেই নিবে এটা একটা ট্রেন্ড। তার মানে একটা যে ফেসবুক ইউজার একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, সেটা একটু নেগেটিভ সংস্কৃতি তৈরি হচ্ছে, কাউকে হেট করা হচ্ছে। ঠিক আছে, আমরা একটু শুনি আরশাদের কাছ থেকে। আরশাদ, তুমি কি মনে করো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কতটা উপকারী, কতটা ক্ষতিকর? ধন্যবাদ। আমরা যদি আমাদের এই সামাজিক সমস্যাগুলা এগুলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথাযথভাবে কুসংস্কারকে দূরীকরণের চেষ্টাটা চালাতে পারি, সচেতনতা চালাতে পারি, তাহলে আমার দেশের সামাজিক সমস্যাগুলো প্রথমত সমাধান হবে। আমি স্কুলে একজন ভালো ছাত্র, বাট এমনও সময় যায় মোবাইলটা সামনে থাকলে আমার পড়তে ইচ্ছে করে না, আমি পড়ার চেয়ে মোবাইলে বেশি সময়টা ইউজ করে ফেলি। এছাড়া আরেকটা কথা হচ্ছে ধর্মীয় যে বিষয়গুলা ওগুলোকে কটূক্তি করা হয়, আমার মনে আঘাত লাগে আমার ধর্মীয় বিষয় নিয়ে, অথবা আরেকজনের মনে আঘাত করে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা হয়। আরেকটা বিষয়, আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছি তার ফলে আমার দেশের নিজস্ব সংস্কৃতি ওটাকে হারিয়ে আমরা পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে ফেলতেছি। এর ফলে আমার দেশে বাংলার যে প্রাচীন ঐতিহাসিক সংস্কৃতি আছে সেটা আমরা প্রায় মনে করছো সেটা হুমকির মুখে পড়ছে। আচ্ছা, বাহ, অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমরা নিশ্চয়ই এটা নিয়ে অতিথিদের কাছে শুনবো। মুন্নির কাছে একটু শুনতে চাই। মুন্নি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছো না, তাতে করে তোমার কি সুবিধা বা অসুবিধা হচ্ছে? সামাজিক যোগাযোগের মাধ্যমে সুবিধা অসুবিধা দুটোটাই রয়েছে। যেমন মনে করেন আমরা পড়ছি সেখানে মোবাইলের মধ্যে মন গেছে আমাদের, তো পড়ালেখা বাদ দিয়ে আবার ফেসবুকে ঢুকে গেছি, সেটা খারাপ দিক। আবার ফেসবুকে অনেক ধরনের ভালো দিকও থাকে, যেমন অনেক রকম ভালো দিক ফেসবুকে ছাড়ে মানুষেরা, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, আমরা একটু জহিরের কাছ থেকে শুনতে চাই যে তোমার মতামতটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি আমাদের দৈনন্দিন কাজে অনেক হেল্পফুল, অনেক ইজি করে। লাইক আমরা কোন একটা নিউজ অল্প সময়ে আমরা সবার মাঝে স্প্রেড করতে পারি। আবার অন্য দিক দিয়ে যদি চিন্তা করি যে আমাদের এই যে শেয়ার এবং এই যে কমেন্টের ব্যাপারটা, একদিকে যেমন এটা ভালো একটা নিউজ, ইম্পর্টেন্ট একটা নিউজ স্প্রেড করছে, সাথে সাথে এটা আর নেগেটিভলি আর একটা খারাপ নিউজকে স্প্রেড করতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটু আতিকের কাছ থেকে শুনতে চাই। আতিক, আমাদেরকে একটু বলবেন যে ইউটিউবে আমরা অনেক সময় দেখি যে বিশেষ মতামতের, হোক সেটা রাজনৈতিক, হোক সেটা সাম্প্রদায়িক, হোক ধর্মীয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে বেশ কাদা ছুড়াছুড়ি করা হয়, অর্থাৎ অন্যকে হেয় করা হয়, অন্যকে ছোট করা হয়। তো এই ধরনের কাজগুলো থেকে আসলে তরুণরা কিভাবে বিরত থাকতে পারে, আপনার মত? এটা মূলত সৎ ইচ্ছার উপর নির্ভর করে। আমি যদি যেভাবে ইচ্ছা করি সেভাবে আমি ফেসবুকটা চালাতে পারবো, কারণ অনেক অংশে দেখবেন যে ফেসবুকে নোংরাভাবে পরিচালনা করছে আর কেউ সৎভাবে পরিচালনা করে। আমরা ইউটিউবে দেখেন যে শিশুদেরকে গলছে কৌতুক বিভিন্ন ধরনের, এর মধ্যে দেখছে আরও নোংরামি অনেক কিছু। ইউটিউবে বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে, বিভিন্ন ধরনের ইউটিউবে এগুলোর জন্য যুব সমাজের করুণ পরিণতি হচ্ছে। তার মানে অপরাধমূলক কাজের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে, যেটা তরুণদের জন্য মারাত্মক ক্ষতিকর। জি, আমরা একটু পৌশির কাছ থেকে শুনবো। পৌশি, একেবারে অন্যভাবে একটু শুনতে চাই, এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে, ইউটিউব, ফেসবুক, আমাদের এখানে যে জনপ্রিয় মাধ্যমগুলো রয়েছে, তো সেগুলো কি নারী এবং পুরুষ সবার জন্য কি একই রকম, নাকি নারীর জন্য বা তরুণদের জন্য, বিশেষ করে তরুণীদের জন্য বাড়তি কোনো ঝুঁকি বা বাড়তি কোনো সমস্যা তৈরি করে? সোশ্যাল মিডিয়াতে আমাদের যে জিনিসটা হয় যে ফেসবুক ইউজ করার ক্ষেত্রে, যে একটা ছেলে খুব ইজিলি হয়তো বা ওপেন টাইপ পিকচার দিতে পারতেছে, সেই জিনিসটা হয়তো একটা মেয়ে করতে পারছে না, কারণ তার সিকিউরিটি ইস্যু কাজ করছে। বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, তরুণ তরুণী দুই দলের কথাই বলছি, তার ভেতরে মেয়েরা
তুলনামূলকভাবে আমি বলবো নানা রকম হ্যারাসমেন্ট বা নানা রকম সমস্যায় ফেসবুকের কারণে কিংবা ইউটিউবের কারণে কিংবা তার কন্টেন্ট, তার ছবি, তার ভিডিও আপলোড হওয়ার কারণে বাড়তি ঝুঁকিতে পড়ে কিনা? জি, এটা অবশ্যই পড়ে। যেমন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি আমি বলি যে বেশিরভাগ মেয়েরাই খুব একটা ছবি আপলোড করে না। অনেকেই আছে যে ছবি আপলোড করলেও হয়তো বা অনলি মি দিয়ে করছে। ক্লাসমেটদের মধ্যে অনেকে আছে যে খুব উইয়ার্ড কমেন্ট করে যে খুব সুন্দর লাগছে বা খুব মানে বডিলি কোনো একটা সেক্সুয়ালাইজ একটা কমেন্ট করছে, যে মানে তখন ওর কাছে অকওয়ার্ড ফিল হচ্ছে যে আমার ফেসবুকে হয়তো আমার ফ্যামিলি মেম্বার আছে, তারা দেখতে পাচ্ছে যে আমার ক্লাসমেট আমাকে এরকমভাবে মিন করে কমেন্ট করছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটার ক্ষেত্রে মানে মেয়েরা অনেক বেশি ইনসিকিউর ফিল করছে, যে জিনিসটা হয়তো ছেলেদের মধ্যে নাই, এই ইনসিকিউরিটিটা। তার মানে একটা মিশ্র ধরনের ভাবনা পেলাম যে এটার ভালো দিক রয়েছে, এটার বেশ কিছু ঝুঁকির কথা রয়েছে। তারপরে যে কথাটি বললো যে এটা নারী পুরুষ সবার জন্য সমানভাবে আসেনি এখনো পর্যন্ত, কিংবা আমরা প্রস্তুত হইনি এখনো, অনেকখানি কাজ করার রয়েছে। ওভারঅল ওরা যে কথাটা বললো সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই, যে তাহলে আমাদের কোন পথে হাঁটা উচিত? মেয়েরা যেটা বলল যে তাদের যেমন একটা ছবি তারা আপলোড করতে অনেক চিন্তা তাদের করতে হয়, এটা ছেলেদেরও বোঝা উচিত যে তাদের সহপাঠী নিয়ে তারা এই ধরনের কমেন্ট করবে কিনা, করাটা ঠিক হবে না। এটার ইতিবাচকভাবে ব্যবহার করা উচিত। ইতিবাচকভাবে ব্যবহার করা না হলে এই যোগাযোগ মাধ্যম থেকে আমরা যে ইতিবাচক জিনিসগুলো পেতাম সেটা কিন্তু আমরা পাবো না। এই জিনিসগুলো আমরা যদি ফেসবুক এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম যেগুলো আছে ইতিবাচকভাবে ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের দেশে একটা ভালো সংস্কৃতির সূচনা হবে। অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা এ প্রসঙ্গে আরও কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন তারুণ্যের হাত ধরে। আজকে আমরা কথা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তারুণ্য নিয়ে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। তারুণ্যের হাত ধরে, হাত ধরে, তারুণ্যের হাত ধরে। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত তারুণ্যের হাত ধরে অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম ও তারুণ্য প্রসঙ্গে। আমরা আবার আলোচনা শুরু করব, তার আগে একটু দেখে নিই। চলুন, আমরা কথা বলেছি তৃণমূলের বিভিন্ন মানুষের সাথে, তারা কিভাবে বিষয়টিকে দেখছেন। আমি ফেসবুকে এমন একটি টাইমে ব্যবহার করি যখন আমার পড়াশোনা এবং ভালো লাগে না, এমন একটি টাইমে আমি ফেসবুকে ঢুকে থাকি। তখন ভালো না লাগলে আমি বিনোদনমূলক বিভিন্ন ধরনের পোস্ট দেখি, লাইক করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, ফ্রেন্ডদের সাথে পড়াশোনা বিষয়ক গ্রুপে কথা বলি, চ্যাটিং করি। এবং ইউটিউবে আমাদের কোনো কিছু তথ্য জানার থাকলে ওসব গুগলে বা ইউটিউবে আমরা সার্চ করে দেখে থাকি, যা আমার দেখতে ভালো লাগে এবং যা আমি কমেন্ট করি, লাইক করি। আজকে আমাদের সমাজে ফেসবুকের মধ্যে আসছে জঙ্গিবাদ, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটা একটা বর্তমান সমাজে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং সমাজের একটা অবক্ষয় সৃষ্টি হচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা তুফসিদু ফিল আরদি, তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। আসলে এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদেরকে সবাইকেই সজাগ থাকা দরকার এবং এই সমাজের অবক্ষয় থেকে আমাদেরকে রক্ষা করার জন্য সবাইকে সচেতন থাকা দরকার। যুব সমাজ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণশক্তি। এই যুব সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমটা আছে এটি কিভাবে ব্যবহার করতে হবে, এটি ব্যবহার করলে আমরা কিভাবে মার্কেটিং আমরা পাবো, কিভাবে আমরা অর্থ উপার্জন করতে পারবো, সেই বিষয়ে যদি আমাদের যুবকদের শেখানো হয় তাহলে তারা এটি ইতিবাচকভাবে ব্যবহার করতে পারবে। অনেকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করতে জানে না। তারা এমন একটা মেসেজ দিল যে সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো। এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে আমাদের যথাযথ এই যুবকদের এই বিষয়ে পার্টিকুলারলি প্রশিক্ষণ দিতে হবে, তাহলে এটি তারা ব্যবহার করতে পারবে। প্রথমে স্যার আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে নানা ধরনের বিষয়গুলো কটাক্ষ করে অন্যদেরকে হেয় করে করা হচ্ছে, এখান থেকে আমাদের তরুণদেরকে আমরা কি করে সুরক্ষিত রাখতে পারি বা বোঝাতে পারি? সময় মনে রাখতে হবে নেতিবাচকভাবে যাতে এটাকে ব্যবহার না করি।
তাহলে অনেক অনেক মানুষের আমরা ক্ষতি করতে পারবো। সেই কাজটি আমরা করব না। যত বেশি শক্তি, দায়িত্ব তত বেশি, তাই না? তোমরা যখন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ব্যবহার করবে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিংবা মানুষ সেই কথাগুলো শুনবে। সেই কথাটি যদি খারাপ হয়, ওটাকেও কিন্তু অনেকে অনুসরণ করবে। সুতরাং আমি আমার সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করব না, ইতিবাচক প্রভাব বিস্তার করব। ভালোকে ছড়িয়ে দিতে হবে, ভালোকে ছড়িয়ে অনেকখানি। যাকে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ভালোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইউটিউবার হিসেবে কিংবা যাদেরকে আসলে অনেকেই ফলো করে, আপনাদের মতো যারা তরুণদের আইডলে পরিণত হচ্ছেন, আপনাদের কি আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত কিনা এবং কি ধরনের কন্টেন্টের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত? আমি মনে করি যে হ্যাঁ, আমরা সারা জীবন আমরা কমেডি করে আসছি, কিন্তু রিসেন্ট আমি 1 বছরে যতগুলো ভিডিও করেছি বা বাইরের যতগুলো কমার্শিয়াল বা যতটুকু কাজ করেছি, আমি চেষ্টা করেছি যেন প্রত্যেকটা কাজে একটা করে মেসেজ থাকে, বাট সবগুলো ভালো মেসেজ হতে হবে অবভিয়াসলি। অ্যান্ড আমাদের সমাজের যে মানে তরুণ তরুণীরা খুব আবেগী হয়, যেটার কারণে সেটা হচ্ছে কি তারা মানে আমাদের স্ট্যাটাস দিয়ে ফেলে অনেক কিছু না জেনে, অনেক কিছু হয়তোবা জানে না, বাসায় বসেই যতটুকু নিউজ দেখেছে বা যতটুকু ভিডিও বা যতটুকু গুজব বা যাই শুনে ওইটার থেকে তারা নিজেদের একটা মন্তব্য দিয়ে ফেলে। আমি মনে করি সেটা একদমই করা উচিত নয়, কারণ হচ্ছে ওইটার কারণে কিন্তু তাদের হয়তো পরে একটা অনেক বাজে কিছু একটা সাফার করতে হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের অংশে। অনুষ্ঠানের এই অংশের নাম হচ্ছে তুমি যদি তিনি হতে। শুরুতে আমরা ইরার কাছে যাই। ইরা, তুমি যদি বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী হতে, তাহলে কোন 2টা বা 3টা কাজ তুমি করতে? আমি অবশ্যই কিছু বেঞ্চমার্ক সেট করে দিতাম যে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই তোমাকে ফলো করতে হবে যদি তুমি কোনো কিছু আপলোড করতে চাও বা যদি কোনো কন্টেন্ট তুমি লিখতে চাও, যাতে করে সাম্প্রদায়িকভাবে কাউকে হেয় করা না হয়। মেয়েদের অনেক সেন্সিটিভ ইস্যু কোনোভাবে যদি লিক হয়ে যায়, সেটা হয়তো তার ফেসবুকে কোনো ফোল্ডারে ছিল, সেটা হয়তো কোনোভাবে লিক হয়ে গেল, তখন তার যে সামাজিকভাবে যত মানে হেয় হতে হয় সেটা যেন না হয়। আরেকটা বলবো যে রিসেন্টলি সরকার পর্নোগ্রাফি মানে পর্ন সাইটগুলো ব্লক করার একটা উদ্যোগ নিয়েছে। আমি সেটাকে সমর্থন করি। আর বিভিন্ন ধরনের কার্টুন, যেটা ডোরেমন বা শিনচান আমি দেখি, পার্সোনালি দেখে আমার যেটা মনে হয়েছে যে এখানে এইসব কার্টুন আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি অস্থির করে তুলছে। তার মানে বিকল্প কিছু নিয়ে আসতে, এডুকেটিভ কিছু শুরু করতে। জি, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা একটু যাই পরে আরশাদের কাছে। আরশাদ, তুমি যদি ফেসবুকের প্রধান নির্বাহী কিংবা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হও, তাহলে বাংলাদেশকে মাথায় রেখে ফেসবুকে কি ধরনের পরিবর্তন আনতে তুমি? ধন্যবাদ। আমার জন্ম 2004 সালে, সো আমার এখনো ওই ফেসবুকে আমার এই যে রিয়েল ডেটটা, ওটা দিয়ে কিন্তু ফেসবুকে সদস্য হওয়া, মেম্বার হওয়া, এটা কিন্তু পসিবল না। আমার দেশ উন্নত হচ্ছে, স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে। আমি যদি আমার ফেসবুকের প্রতিষ্ঠাতা হতাম, তাহলে এমন একটা প্রক্রিয়া করতাম, এই স্মার্ট কার্ড অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতি যেমন সিম রেজিস্ট্রেশন হচ্ছে, ঠিক একই পদ্ধতিতে মানে এই স্ক্যানের মাধ্যমে প্রত্যেকটা ফেসবুক আইডি হবে। আর এর ফলে কী হবে, যদি সে ধর্মীয় কোনো বিষয় বা কারো প্রতি পার্সোনাল অ্যাটাক করে, তাহলে আমি একটা পদ্ধতি গ্রহণ করতাম, স্বয়ংক্রিয় পদ্ধতি। আমার দেশে তথ্য প্রযুক্তি আইন পাস হয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার এই বিষয়টা তথ্য প্রযুক্তি আইনের মধ্যে যেন পড়ে, সে এই ব্যবস্থাটা করতাম। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সদস্যের কাছে একটা করে মেসেজ পাঠাতাম, যেন তার এই মেসেজটা পরে মেন্টালিটিটা চেঞ্জ হয়, মানে পজিটিভ একটা মেসেজ, প্রতিদিন মোটিভেশনাল মেসেজ। অনেক ধন্যবাদ। আমরা একটু মুন্নির কাছ থেকে শুনতে চাই। মুন্নি, তুমি তো বলেছো তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো না। তুমি হচ্ছে এমন একজন মা যার সন্তানেরা বড় বড় সন্তান রয়েছেন, যারা তরুণী, ঠিক আছে, তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চায়, কিন্তু মা হিসেবে তুমি যেহেতু এটা ব্যবহার করোনি, এই অবস্থায় তুমি কি ধরনের সিদ্ধান্ত নিবে তোমার সন্তানদের জন্য? তরুণরা অনেক সময় জঙ্গিবাদে জড়িত হয়ে, উগ্রবাদে জড়িত হয়ে বিপদে যায় আর কি। মায়ের দেখাশোনা করতে হবে ছেলেটা কি করতেছে, জঙ্গিবাদে জড়িত হচ্ছে কি না, সেটা মায়ের দেখা উচিত, মায়ের দায়িত্ব সেটা। তো মায়ের আরো অনেক দায়িত্ব রয়েছে, যা সেই জায়গা থেকে তুমি সেটা দেখাশোনা করতে, কিন্তু ব্যবহার করতে দিতে কিনা? না, ব্যবহার করতে দিতে না। অনেক ক্ষেত্রে দেওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে দেওয়া যায় না। তার মানে কন্ডিশনালি দিতে তুমি, নজরদারির ভেতরে। আমরা একটু জাহিরের কাছ থেকে শুনি। জহির, তুমি যদি এমন একজন জেন্ডার স্পেশালিস্ট যদি হও, ঠিক আছে, এবং তোমার দায়িত্বে পড়লো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে জেন্ডার ডেসপ্যারিটি ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য, কেমন নারী পুরুষের বৈষম্য, তুমি কোন 2টা কাজ করতে?
আমি প্রথমে হচ্ছে একটা পেজ ডেভেলপ করতাম, যেটার মাধ্যমে আসলে পজিটিভ হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজ মানুষকে অ্যাড্রেস করা হবে, যার মাধ্যমে মানুষ আসলে বুঝতে পারবে যে সামাজিকভাবে আমাদের যে প্যাট্রিয়ার্কাল যে চিন্তাভাবনা, সেখান থেকে আমাদের যে দৃষ্টিভঙ্গির যে একটা নেগেটিভ পরিবর্তন, সেটাকে কিভাবে আমরা পজিটিভলি পরিবর্তন করতে পারি। 2 নম্বরে ফেসবুকে এমন সব ভিডিওকে আমি হচ্ছে আপলোড করার একটা প্ল্যাটফর্ম করতাম, যেখানে মানে হচ্ছে ভিডিওর যে কন্টেন্টগুলি থাকতো সেখানে হচ্ছে আমাদের জেন্ডার সেন্সিটিভিটি এবং জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে পজিটিভ জেন্ডার সংবেদনশীল বস্তু তুমি দিতে। অনেক ধন্যবাদ। চলে যাই আমরা আতিকের কাছে। আতিক, তুমি একটি কলেজের প্রিন্সিপাল, কলেজের অধ্যক্ষ, ঠিক আছে? সেই কলেজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যায়, সব ছাত্রছাত্রীরা ব্যবহার করে। তুমি কি ধরনের উপদেশ দিতে তোমার ছাত্রছাত্রীদের? কোন ধরনের বিষয় দেখার জন্য বেশি আগ্রহী? ধন্যবাদ আমাকে এই বিষয়ে বলার জন্য। প্রথমেই আমি বলতাম উগ্রবাদ, যার কারণে আমাদের যুব সমাজের অধিকাংশ ক্ষতি করে এবং দেশ ও জাতির জন্য এটা মারাত্মক ক্ষতিকারক। আরেকটা উপদেশ থাকবে আমার দুর্নীতি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় একটা ক্ষতিকারক। যে জাতি দুর্নীতি মুক্ত নয়, সে জাতি তত বেশি উন্নত হতে পারে না। কাজেই প্রিন্সিপাল হিসেবে তুমি এই বিষয়ে সোচ্চার করে তুলতে, তাই তো? জি, চলে যাই আমাদের পৌশির কাছে। পৌশি, তুমি যদি শিক্ষামন্ত্রী হতে, তাহলে এই বিষয়টাকে মাথায় রেখে তুমি কি কোনো বিশেষ পদক্ষেপ নিতে কিনা? আমি প্রথমে যেটা করব যে আমাদের একদম কোর লেভেল থেকে যে টিচারদেরকে যে ট্রেনিং দেওয়াটা, যেমন আমাদের এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেটা আছে যে সৃজনশীল ব্যবস্থাটা, মানে এটা যে চালু করা হয়েছে, এখানে টিচারদের খুব একটা ভালো ট্রেনিং নেই। টিচাররা যে টিচিং করছে স্টুডেন্টদেরকে তারা ঠিকমতো বোঝাতে পারছে না। তো এই জিনিসটা আমি আগে এনশিওর করব যে টিচাররা যেন ফুললি ট্রেন্ড থাকে, একদম বেসিক তারা যেন ক্লিয়ার থাকে কনসেপ্টটা যে অ্যাকচুয়ালি সৃজনশীল জিনিসটা কি। তো শিক্ষামন্ত্রী হিসেবে আমি মনে করি যে একদম প্রাইমারি লেভেল থেকে যে স্টুডেন্ট ছোট বাচ্চাদেরকে শেখানো যে একটা ছেলে এবং একটা মেয়ের যে জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে সোশ্যালি আইডেন্টিটি যে ডিসক্রিমিনেশনগুলো তৈরি করছে সমাজ, এগুলা যেন দূর করা যায়, যে ছোটবেলা থেকে তাদেরকে শিক্ষা দেওয়া। নারী পুরুষের সমতার বিষয়টি খুব ছোটবেলা থেকে তুমি শিক্ষা পাঠ্যক্রমে সংযুক্ত করতে চাও। অনেক ধন্যবাদ তোমাদেরকে, চমৎকার করে তোমরা বলেছো। অনেক কিছু নিশ্চয়ই আমাদের দর্শকদেরও স্বপ্ন দেখাচ্ছে এইসব বিষয়। আমরা পরের পর্বে চলে যাচ্ছি। পরের অংশটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ। দেখতে পাচ্ছ আমার এখানে বাংলাদেশের ম্যাপে বাংলাদেশের বেশ কিছু সমস্যা তোমাদের মতো তরুণরাই চিহ্নিত করেছে। আমি অনুরোধ করব তোমাদেরকে এখানে সামনে চলে আসার জন্য, এবং অতিথিদেরকেও বলবো এখানে চলে আসার জন্য। যে কাজটি তোমাদের করতে হবে তা হলো এখান থেকে 3টি সমস্যা যা অগ্রাধিকার ভিত্তিতে তোমরা সমাধান করতে চাও সেগুলো সরিয়ে ফেলতে হবে, এবং তার বিপরীতে এখানে সমাধান দেয়া রয়েছে, এখান থেকে সমাধান এখানে বসাতে হবে। এই কাজটি করার সময় তোমরা তোমাদের মতামত এবং সাথে অভিজ্ঞদের দৃষ্টিভঙ্গিটাকেও এখানে সংযুক্ত করতে হবে। চলে আসো। জেগে উঠেছে স্বপ্ন দেখা দুর্নীতি। বাকিরা কি মনে করছে? দুর্নীতি মনে করেন যে একটা জোর কদমে এগিয়ে যাচ্ছে বেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ। ওটাও বড় প্রবলেম। হ্যাঁ, ওটাও বড় প্রবলেম। এখন তৃতীয় আর একটা মাত্র আছে তোমাদের কাছে। জেগে উঠেছে স্বপ্ন দেখা আমার ইশা ভেঙে আবারও ভোর হোক জোর এগুলো আমার হাতে দিয়ে দাও। অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্লিজ তোমরাও আসলে চলে যাও। তোমাদের 3টি প্রধান সমস্যা যেগুলো তোমরা মোকাবেলা করতে চাও, নির্মূল করতে চাও, তার মধ্যে দুর্নীতি, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতাকে তোমরা তুলে এনেছো। তার বিপরীতে আগামীর যে বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখছো, সেখানে সুশাসন প্রতিষ্ঠা করতে চাও, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে চাও এবং সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাও। আমরাও তোমাদের রায়ের সাথে একমত পোষণ করছি, তোমাদের মতামতের উপর আস্থা রাখতে চাইছি, এবং আপনাদেরও এই মতামতের প্রতি যে সমর্থন দিয়েছেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরাও বিশ্বাস করি যে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ মূলত সুশাসন প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং সকল তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী পর্বে দেখা হবে নতুন অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।